কুইটজেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস। আজ শুনবেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা একটি ছোট গল্প দ্য ব্রাউন হ্যান্ড। স্যার আর্থার কনান ডয়েল জন্ম 22 মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাতে। পেশাগতভাবে তিনি ডাক্তার হলেও ছাত্রাবয়স থেকেই তিনি লেখালেখি শুরু করেন। তিনি সৃষ্টি করেছেন পৃথিবী বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের। আজকের গল্প পাঠে আমি শক্তিক দে। শুরু হচ্ছে দ্য ব্রাউন হ্যান্ড। সবাই জানে যে বিখ্যাত ভারতীয় সার্জন স্যার ডমিনিক হোল্ডেন আমাকে তার উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত করেছিলেন এবং তার মৃত্যুর 1 ঘন্টার মধ্যেই আমাকে একজন কষ্টে থাকা পরিশ্রমী চিকিৎসক থেকে এক ধনী জমিদারে পরিণত করেছিলেন। অনেকে এটাও জানে যে উত্তরাধিকারী পাওয়ার লাইনে অন্তত 5 জন ছিল এবং স্যার ডমিনিকের এই নির্বাচন পুরোপুরি ইচ্ছাধীন ও খামখেয়ালি হিসেবে মনে করা হয়। তবে আমি নিশ্চিত করতে পারি যে তারা সম্পূর্ণ ভুল। যদিও আমি স্যার ডমিনিককে তার জীবনের শেষ বছরগুলোতে চিনেছিলাম, তারপরও এমন বাস্তব কারণ ছিল যার জন্য তিনি আমার প্রতি সদিচ্ছা দেখিয়েছিলেন। আসলে যদি আমি নিজেই বলি তাহলে বলতে হয়, একজন মানুষ আরেকজন মানুষের জন্য যতটা করতে পারে আমি আমার ভারতীয় কাকার জন্য তার চেয়েও বেশি করেছিলাম। আমি আশা করি না যে এই গল্প কেউ বিশ্বাস করবে, কিন্তু গল্পটা এতটাই অদ্ভুত যে এটাকে লিপিবদ্ধ না করা আমার কাছে দায়িত্ব অবহেলা বলে মনে হতো। তাই এটা আমি লিখে ফেলছি। বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার। স্যার ডমিনিক হোল্ডেন তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় সার্জন ছিলেন। তিনি মূলত সেনাবাহিনীতে কাজ করতেন। পরে বম্বেতে বেসরকারি প্র্যাকটিস শুরু করেন এবং একজন পরামর্শক হিসেবে পুরো ভারত জুড়ে ভ্রমণ করতেন। তার নাম সবচেয়ে বেশি পরিচিত হয় ওরিয়েন্টাল হাসপাতাল প্রতিষ্ঠা ও তহবিল দানের জন্য। তবে শেষ পর্যন্ত তার লোহার মতো শক্ত শরীর ও টানা পরিশ্রমের চাপে ভেঙে পড়ে এবং অন্যান্য চিকিৎসকদের পরামর্শে তিনি ইংল্যান্ডে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি যতদূর সম্ভব নিজেকে আটকে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁর তীব্র স্নায়বিক উপসর্গ দেখা দেয় এবং তিনি ভেঙে পড়ে নিজ শহর উইলটশায়ারে ফিরে আসেন। তিনি সলসবেরি প্লেনের প্রান্তে একটি প্রাচীন ম্যানর হাউসে একটি বড় সম্পত্তি কিনে নেন এবং বৃদ্ধ বয়সে কম্পারেটিভ প্যাথোলজি নিয়ে গবেষণায় আত্মনিয়োগ করেন নিজেকে, যা তার জীবনে আজীবন আগ্রহ ছিল এবং যেখানে তিনি একজন শীর্ষস্থানীয় কর্তৃপক্ষ হিসেবে পরিচিত ছিলেন। আমাদের পরিবারের মধ্যে এই ধনী এবং নিঃসন্তান কাকার ইংল্যান্ডে ফিরে আসার খবর শুনে উদ্দীপনা ছড়িয়ে পড়ে। তিনি নিজেও যদিও আতিথেয়তার খুব বেশি উচ্ছ্বসিত ছিলেন না, তবে আত্মীয়দের প্রতি কর্তব্যবোধ দেখিয়েছিলেন এবং আমাদের প্রত্যেককেই তার বাসায় নিমন্ত্রণ পাঠান। আমার কাজিনদের অভিজ্ঞতা থেকে বোঝা গেল যে এই সফরটা খুব একটা আনন্দদায়ক হবে না, তাই আমিও মিশ্র অনুভূতি নিয়ে শেষমেশ রডেনহাউস যাওয়ার আমন্ত্রণ পাই। আমার স্ত্রীর নাম স্পষ্টভাবে আমন্ত্রণপত্রে বাদ দেওয়া হয়েছিল, যার ফলে আমার প্রথমে ইচ্ছা ছিল তা প্রত্যাখ্যান করা, কিন্তু আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এবং স্ত্রীর সম্মতিতে আমি অক্টোবরের এক বিকেলে উইলটশায়ারের উদ্দেশ্যে রওনা দিই, একটুও বুঝতে না পেরে যে এই সফরটা আমাকে কোথায় নিয়ে যেতে চলেছে। আমার কাকার বাসা এমন জায়গায় ছিল যেখানে সমভূমি জমিগুলো ধীরে ধীরে উঁচু চকচকে পাহাড়ে রূপ নেয়, যেগুলো উইলটশায়ার এলাকার বৈশিষ্ট্য। আমি যখন ডিন্টন স্টেশন থেকে গাড়িতে চড়ে রওনা দিই তখন সূর্য প্রায় অস্তমিত এবং চারপাশের দৃশ্যপট আমার মনে গভীর প্রভাব ফেলে। কৃষকদের ছড়ানো ছিটানো কুঁড়েঘরগুলো এতটাই ছোট দেখাচ্ছিল যেন প্রাগৈতিহাসিক জীবনের দানবাকৃতির প্রমাণের পাশে তারা নিছক একটা স্বপ্ন মাত্র।
এই বিশাল পাহাড়ি উপত্যকার মধ্যে দিয়ে রাস্তা এগিয়ে যায়, যার প্রতিটি শীর্ষে প্রাচীন কেল্লা বা দুর্গের চিহ্ন দেখা যায়, কখনো বৃত্তাকার, কখনো চতুর্ভুজ, কিন্তু সবই এত বিশাল আকারে তৈরি যে শত শত বছরের ঝড় বৃষ্টিও সেগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। কেউ বলে এগুলো রোমান, কেউ বা বলে ব্রিটিশ, কিন্তু এই বিশেষ অঞ্চলে এত পরিমাণে দুর্গ নির্মাণের আসল কারণ এখনও পরিষ্কার নয়। কোথাও কোথাও সেই সমতল জলপাই রঙের ঢালের উপরে ছোট ছোট গোল কবর দেখা যায়। তাদের নিচে আছে সেই জাতির দগ্ধ ভস্য যারা এই পাহাড়গুলোর বুক চিরে ইতিহাস রচনা করেছিল, কিন্তু তাদের সমাধি আমাদের কিছু বলে না। শুধুমাত্র এটাই বোঝায় একটা মাটির কলস ভর্তি ধুলোই সেই মানুষের প্রতিনিধিত্ব করছে যে একদিন সূর্যের নিচে জীবনযাপন করত। এই অদ্ভুত ভূখণ্ডের মধ্যে দিয়েই আমি পৌঁছই রডেনহার্স্ট, আমার কাকার বাসস্থান, এবং সে বাড়িও তার পরিবেশের সাথে পুরোপুরি মানানসই ছিল। প্রবেশ পথে ছিল দুটি ভাঙা আর আবহাওয়ায় ক্ষয়প্রাপ্ত স্তম্ভ, যেগুলোর ওপরে একটি করে বিকৃত বংশীয় প্রতীক বসানো ছিল। রাস্তার দুই পাশে থাকা এলেম গাছের মধ্যে দিয়ে শীতল বাতাস শীষ দিয়ে বইছিল, আর বাতাসে উড়ে বেড়াচ্ছিল শুকনো পাতা। বাড়ির অনেক দূরে গাছের অন্ধকার ছায়ায় একটিমাত্র হলুদ বাতি জ্বলছিল। সন্ধ্যার সেই স্নান আলোয় আমি দেখলাম একটি লম্বা নিচু দালান, যার দুই পাশে দুটো অসমান শাখা, ঝুঁকে পড়া ছাদ এবং টিউডর রীতি কাঠে তৈরি দেয়াল। দরজার পাশের বাম দিকে বড় একটি জাল কাটা জানলার মধ্যে দিয়ে আগুনের উজ্জ্বল আলো দেখা যাচ্ছিল। এটাই ছিল আমার কাকার অধ্যয়নের ঘর, যেখানে আমাকে নিয়ে যাওয়া হয় তার সাথে প্রথম দেখা করাতে। তিনি আগুনের পাশে কুঁকড়ে বসেছিলেন, কারণ ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে শরৎ তার শরীরে কাঁপন ধরাচ্ছিল। তার বাতি তখনও জ্বালানো হয়নি, এবং আমি শুধু দেখলাম কেবল আগুনের লাল আভা তার বড় খসখসে মুখে পড়ে রয়েছে। তার নাক ছিল একেবারে রেড ইন্ডিয়ানদের মতো, চেহারায় গভীর ভাঁজ, চোখ থেকে চিবুক পর্যন্ত আগ্নেয়গিরির লুকোনো চিহ্ন আঁকা। আমি ঘরে ঢুকতেই তিনি পুরনো ধাঁচের সৌজন্যবোধ নিয়ে উঠে দাঁড়ালেন এবং আন্তরিকভাবে আমাকে রডেনহার্স্টে স্বাগত জানালেন। একই সঙ্গে আমি লক্ষ্য করলাম, যখন বাতি আনা হলো, একটি অত্যন্ত তীক্ষ্ণ জোড়া হালকা নীল চোখ জোরালোভাবে আমাকে পর্যবেক্ষণ করছিল। তার ঝাঁকড়া ভুরুর নিচে যেন ঝোপের আড়াল থেকে ঝুঁকে পড়া এক গোয়েন্দা। এই অদ্ভুত মানুষটি আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিলেন, যেন আমার পুরো চরিত্র পড়ে নিচ্ছিলেন। আমিও তাকিয়েছিলাম তার দিকে বারবার, কারণ চিত্তাকর্ষক চেহারার মানুষ আমি আগে কখনো দেখিনি। তার সব অঙ্গ প্রত্যঙ্গ ছিল বড় কিন্তু কঙ্কালসার। আমি চোখ সরাতে পারছিলাম না তার গিট লাগা কবজি আর লম্বা খসখসে হাত থেকে। তবে সবচেয়ে মনোযোগ কেড়েছে তার চোখ, সেই হালকা নীল চোখ। শুধু রং নয়, সেই চোখের প্রকাশভঙ্গি ছিল অন্যরকম। তার চেহারা ও আচরণ ছিল কর্তৃত্বপূর্ণ, তাই চোখেও এক ধরনের ঔদ্ধত্য থাকার কথা, কিন্তু তার বদলে আমি দেখলাম এক ধরনের ভয় আর আতঙ্কের দৃষ্টি, যেন একটি চুপচাপ কুকুরের মতো, যে জানে তার মালিক চাবুক তুলছে। আমি চিকিৎসক হিসেবে এক ঝলক তার মানসিক অবস্থার একটা ধারণা করে ফেললাম। আমি বিশ্বাস করেছিলাম তিনি কোনো প্রাণঘাতী রোগে আক্রান্ত এবং যে কোনো সময় তার মৃত্যুর সম্মুখীন হতে পারে, এবং সেই ভয় তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু না, আমার এই বিশ্লেষণ অবশ্য ভুল ছিল। তবে আমি সেটা উল্লেখ করছি যাতে আপনারা বুঝতে পারেন আমি তার চোখে কী দেখেছিলাম। আমার কাকার অভ্যর্থনা, যেমন বলেছি, ছিল সৌজন্যপূর্ণ, আর ঘণ্টাখানেকের মধ্যেই আমি তার এবং তার স্ত্রীর মাঝে বসে আরামদায়ক ডিনারের অংশ নিচ্ছিলাম। টেবিলে ছিল নানা রকমের তীব্র সুস্বাদু খাবার, আর পিছনে দাঁড়িয়ে ছিল এক চুপচাপ তীক্ষ্ণ দৃষ্টি বিশিষ্ট এক ভারতীয় বেয়ারা। এই বৃদ্ধ দম্পতি তখন জীবনের সেই করুণ সন্ধ্যায় এসে পৌঁছেছেন, যেখানে স্বামী স্ত্রী তাদের সমস্ত আপনজন হারিয়ে বা দূরে সরে গিয়ে আবার একে অপরের মুখোমুখি। যারা এই সময়ে ভালোবাসা আর কোমলতায় ভরপুর থাকতে পারেন, তারাই জীবনের পরীক্ষায় বিজয়ী হন। লেডি হোল্ডেন ছিলেন ছোটোখাটো, তৎপর একজন নারী, যার চোখে ছিল মমতা। তিনি তার স্বামীর দিকে যেভাবে তাকাচ্ছিলেন তা তার চরিত্রের সত্যতাকে প্রমাণ করছিল, এবং যদিও তাদের মাঝে ভালোবাসা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল,
তবুও তাদের মাঝে একটি সাধারণ আতঙ্কের ছায়াও দেখছিলাম, এক ধরনের ভয়, যা আমি তার চেহারায় আগেও লক্ষ্য করেছিলাম। তাদের কথোপকথন কখনো ছিল মজার, কখনো বা বিষণ্ণ, কিন্তু মজার অংশে ছিল একরকম জোর করেই হাসানোর চেষ্টা, আর দুঃখের কথায় ছিল নিখাত স্বাভাবিকতা, যেন তাদের দুজনের হৃদয়ে ভারী বোঝা জমে আছে। আমরা তখন ডিনারের প্রথম ওয়াইনের গ্লাস উপভোগ করছিলাম, আর চাকররাও ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। তখনই কথোপকথনের একটা বাঁক ঘটল, যা স্বামী স্ত্রীর উপর এক অদ্ভুত প্রতিক্রিয়া ফেলল। ঠিক কিভাবে কথাবার্তা অতি প্রাকৃত বিষয়ে গড়ালো আমি মনে করতে পারছি না, তবে শেষ পর্যন্ত আমি বুঝিয়ে দিলাম এই রকম মনস্তাত্ত্বিক অভিজ্ঞতায় আমি বহু স্নায়ুবিজ্ঞানীর মতোই দীর্ঘদিন যাবৎ আগ্রহী। লেডি হোল্ডেন পরে ঘর থেকে উঠে চলে গেলেন। স্যার ডমিনিক আমার দিকে সিগারেটের বাক্স এগিয়ে দিলেন, আর আমরা কিছুক্ষণ চুপ করে ধোঁয়া টানতে লাগলাম। তার সেই বিশাল হাড্ডিসার হাতটি যখন সিগারেটের ঠোঁটে তুলছিল তখন তা কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম তার স্নায়ু যেন বাঁধের সুতো টান টান। আমার অভিজ্ঞতা বলছিল তিনি এখন অন্তরঙ্গ স্বীকারোক্তির দ্বার প্রান্তে। আমি চুপ থাকলাম যাতে তা ব্যাহত না হয়। শেষ পর্যন্ত তিনি হঠাৎ করে যেন সব দ্বিধা সরিয়ে রেখে বললেন, আপনার সঙ্গে অল্প সময় থেকেই যা দেখলাম তাতে মনে হচ্ছে ডক্টর হাডেকার আপনি সেই ব্যক্তি যাকে আমি খুঁজছিলাম। আপনার এমন কথা শুনে আমি খুব খুশি স্যার। আপনার মাথা ঠান্ডা এবং স্থির। আমি জানি আপনি প্রশংসা করার জন্য বলছেন না, কারণ পরিস্থিতি খুবই গুরুতর। আপনি অতিপ্রাকৃত বিষয়ে কিছুটা বিশেষ জ্ঞান রাখেন, আর আপনি এমন এক দৃষ্টিভঙ্গি থেকে এগুলোর বিচার করেন যা সাধারণ আতঙ্ককে বাদ দিয়ে দেখে। আমি ধরে নিচ্ছি আপনি যদি কোনো ভূতের দর্শন পান তাহলে খুব বেশি বিচলিত হবেন না। না স্যার, আমার মনে হয় না। বড় না আগ্রহ পাবেন, তাই না? হ্যাঁ, আমি অত্যন্ত আগ্রহ। একজন মনস্তাত্ত্বিক গবেষক হিসেবে আপনি বিষয়টিকে এতটাই নিরপেক্ষভাবে দেখবেন যেমন একজন জ্যোতির্বিজ্ঞানী কোনো ধূমকেতুকে পর্যবেক্ষণ করে। ঠিক তাই। তিনি তখন গভীরভাবে দীর্ঘশ্বাস ফেললেন। বিশ্বাস করুন ডক্টর হাডেকার, একটা সময় ছিল যখন আমিও আপনার মতো করে ভাবতে পারতাম। ভারতের মাটিতে আমার স্নায়ু ছিল প্রবাদ তুল্য। এমনকি 1857 সালের বিদ্রোহ আমাকে কাঁপাতে পারেনি। আর এখন দেখুন আমাকে, সম্ভবত গোটা উইলশায়ারেই আমার চেয়ে বেশি ভীতু মানুষ আর নেই। খুব সাহসের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন না, নাহলে আপনি নিজেও এমন এক দীর্ঘ পরীক্ষার মুখোমুখি হতে পারেন যার শেষ হয় পাগলখানা বা কবরে। আমি অপেক্ষা করলাম যতক্ষণ না তিনি নিজেই আরও কিছু বলছেন। তার ভূমিকা আমার আগ্রহ ও কৌতূহল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কয়েক বছর ধরে ডক্টর হাডেকার, তিনি বললেন, আমার জীবন এবং আমার স্ত্রীর জীবন এমন একটি কিছুর দ্বারা অতিষ্ঠ হয়ে উঠেছে যা এতটাই হাস্যকর যে শুনলে হাসি পাবে। কিন্তু বিশ্বাস করুন, অভ্যস্ত হওয়া সত্ত্বেও সেটা সহ্য করা কোনোভাবেই সহজ হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে সেটা আমার স্নায়ুকে আরো বেশি ক্ষয় দিয়েছে। আপনি যদি শারীরিকভাবে নির্ভীক হন তবে আমি খুবই আগ্রহ নিয়ে আপনার মতামত পেতে চাই এই ঘটনার ব্যাপারে, যা আমাদের এতটা যন্ত্রণা দিচ্ছে। আমার পক্ষে যতটা যা সম্ভব আমি আপনাকে বলবো, কিন্তু আপনি কি বলবেন সেটা কী ধরনের ঘটনা? আমি মনে করি আপনি আগে থেকে জেনে গেলে আপনার অভিজ্ঞতা অনেকটাই প্রভাবিত হবে। আপনি তো জানেন বিজ্ঞান মনস্ক সংশয়বাদীরা সবসময় এই ধরনের বিষয়, অবচেতনার প্রভাব ইত্যাদি বলে সবকিছু বাতিল করে দিতে চায়। তাই যদি আপনি রাজি থাকেন, আমি চাই আপনি না জেনেই অভিজ্ঞতার মুখোমুখি হন। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? আমি আপনাকে এখনই বলছি।
আমার সঙ্গে আসবেন কি? তিনি আমাকে ডাইনিং রুম থেকে নিয়ে গেলেন একটি দীর্ঘ করিডোর ধরে, যতক্ষণ না আমরা একটি শেষ প্রান্তের দরজার কাছে পৌঁছলাম। ভেতরে একটি বড় খালি ঘর ছিল, যা ল্যাবরেটরি হিসেবে সাজানো ছিল। সেখানে নানা বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও বোতল ছিল। একটি তাক ঘরের এক পাশ ধরে টানা ছিল, যেখানে কাঁচের জারে ভরা বহু প্যাথোলজিক্যাল ও অ্যানাটমিক্যাল নমুনা রাখা ছিল। দেখতেই পাচ্ছেন, আমি এখনো আমার পুরনো গবেষণায় খানিকটা ডুবে থাকি, বললেন স্যার ডমিনিক। এই জারগুলো একসময় একটি দুর্দান্ত সংগ্রহের অংশ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার বম্বের বাড়িতে 1892 সালের আগুনে সবই প্রায় নষ্ট হয়ে যায়। এটি আমার জন্য একাধিকভাবে ক্ষতিকর ছিল। আমি বহু দুর্লভ অবস্থার নমুনা সংগ্রহ করেছিলাম, আর আমার স্প্লিন বিষয়ক সংগ্রহ সম্ভবত অনন্য ছিল। এগুলোই তার অবশিষ্টাংশ আর কি। আমি সেগুলোর দিকে তাকালাম এবং দেখলাম সত্যিই প্যাথোলজির দিক থেকে সেগুলো দুর্লভ ও মূল্যবান। ফুলে ওঠা অঙ্গ, বিশাল সিস্ট, বিকৃত হাড়, জঘন্য পরিজীবী, ভারতের দেহগত রোগ ও দুর্ভাগ্যের একটি অদ্ভুত প্রদর্শনী। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এখানে একটা ছোট সোফা রাখা আছে। আমরা আমাদের অতিথিকে এত সাধারণ ব্যবস্থা দেবার কথা ভাবিনি, কিন্তু যেহেতু পরিস্থিতি এমন হয়েছে, আপনি যদি সদয় হয়ে রাজি হন এই ঘরেই এক রাত কাটাতে, তাহলে আমরা খুব কৃতজ্ঞ থাকব। আমি অনুরোধ করছি, যদি আপনার কাছে এই প্রস্তাব অস্বস্তিকর লাগে, তাহলে দয়া করে আমায় জানাবেন, বললেন আমার কাকা। আমি বললাম, না স্যার, বরং উল্টো, এই প্রস্তাব আমার কাছে দারুণ আকর্ষণীয়। আমার নিজের ঘরটা করিডোরের বাম দিকে, দ্বিতীয়টা। আপনি চাইলে ডাকলেই আমি আপনার পাশে চলে আসব। আমি আশা করি আপনাকে বিরক্ত করতে হবে না। সম্ভবত আমার ঘুম পেতেও দেরি হবে, আমি তেমন ঘুমাই না, কিন্তু বিনা সংকোচে ডাকবেন। এই চুক্তি অনুযায়ী আমরা হোল্ডেনের সঙ্গে ড্রয়িং রুমে ফিরে গেলাম এবং কিছু হালকা বিষয়ে আলাপ করলাম। আমার পক্ষে এটা সত্যিই ছিল এক স্বস্তিকর সন্ধান। আমি যেমন ভয় কাটিয়ে উঠি, ঠিক তেমনই গবেষণার প্রতি আকর্ষণ সব কিছু ছাপিয়ে যায়। আমার স্নায়ু এবং মস্তিষ্ক তখনও সুস্থ ছিল, আর আমি সেই উত্তেজনা নিয়েই ঘরের দরজা বন্ধ করলাম, যা একজন শিকারী অনুভব করে তার টার্গেটের গোপন আস্তানায় অবস্থান নিলে। আমি আংশিকভাবে পোশাক খুলে সোফায় শুয়ে পড়লাম। তবে অবশ্যই এটি কোনো আদর্শ শোবার ঘর ছিল না। বাতাসে অনেক রকম রাসায়নিক গন্ধ ভেসে বেড়াচ্ছিল, যার মধ্যে সবচেয়ে তীব্র ছিল মিথাইলেট স্পিরিট। আর ঘরের সাজসজ্জাও ছিল দৃষ্টিনন্দন নয়। কাঁচের জারে রোগ আক্রান্ত মানবদেহের বিভৎস নমুনাগুলি আমার চোখের সামনে ছিল। জানলায় কোনো পর্দা ছিল না, এবং 3/4 চাঁদের আলো এক রূপোলি আয়ক্ষেত্র তৈরি করেছিল। যখন আমি মোমবাতি নিভিয়ে দিলাম, তখন সেই একমাত্র আলোকপিণ্ড অন্ধকারের মধ্যে অদ্ভুত ও কেমন জানি ভয়ের রূপ নিচ্ছিল। পুরো বাড়িতে নেমে এসেছিল নিস্তব্ধতা। শুধু বাইরের বাগানে পাতার হালকা খসখসানি আমার কানে আসছিল। এই মৃদু স্নিগ্ধ সুর বা দিনের ক্লান্তি আমাকে ঘুম পাড়িয়ে দিল। অনেক চেষ্টার পর আমি অবশেষে গভীর স্বপ্নহীন ঘুমে ডুবে গেলাম। আমি ঘুম থেকে জেগে উঠলাম এক অদ্ভুত শব্দে, যেন ঘরের মধ্যে কিছু একটা চলাফেরা করছে। আমি সঙ্গে সঙ্গে কাঁধ ভাঁজ করে উঠে বসলাম। বেশ কিছুক্ষণ কেটে গেছে, কারণ জানলার যে রূপোলি আলোটি আগে দেওয়ালের মাঝখানে ছিল, সেটি এখন তীর্যকভাবে বিছানার শেষ প্রান্তে চলে এসছে। ঘরের বাকি অংশ ছিল গভীর ছায়ায় ঢাকা। প্রথমে কিছুই দেখতে পেলাম না, কিন্তু ধীরে ধীরে চোখ অভ্যন্ত হওয়ার পর আমি স্পষ্ট বুঝতে পারলাম কোনো কিছু ধীরে ধীরে দেওয়াল ঘেঁষে চলাফেরা করছে। মৃদু একটা ঘসঘসানির শব্দ, যেন নরম জুতো স্লিপার পরে কেউ হেঁটে বেড়াচ্ছে। এবং আমি ঝাপসাভাবে দেখতে পেলাম একটি মানব সদৃশ্য অবয়ব, যেটি নিঃশব্দে দরজার দিক থেকে এগিয়ে আসছে।
যখন সেটা চাঁদের আলোয় পুরোপুরি ধরা পড়ল, আমি স্পষ্ট দেখলাম সেটি একটি মানুষ, খাটো এবং মোটা গড়নের। তার পরনে ছিল ধূসর ঢিলে ঢালা এক পোশাক, যা কাঁধ থেকে গায়ের গোড়ালি পর্যন্ত নেমে গেছে। চাঁদের আলো তার মুখের পাশে পড়েছিল। তার গায়ের রং ছিল চকলেটের মতো বাদামি, আর মাথার পেছনে ছিল একটি গোল কালো চুলের খোপা, নারীদের মতো। সে ধীরে ধীরে হাঁটছিল এবং তার দৃষ্টি ছিল উপরের তাকের দিকে, যেখানে রাখা ছিল কাঁচের জারে সংরক্ষিত সেই বিভীষিকাময় দেহবশেষ। সে প্রতিটি জার এক দৃষ্টিতে দেখছিল, তারপর পরেরটার দিকে যাচ্ছিল। সে পুরো সারির শেষ প্রান্তে এসে থামল। সেটা ছিল আমার বিছানার একেবারে সামনে। তারপর সে আমার দিকে মুখ ঘুরিয়ে এক ভঙ্গিতে হাত তোলে, যেটা ছিল হতাশার ইঙ্গিত, আর তারপর হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। আমি বলেছি সে হাত তোলে, তবে বললে ভালো হয় সে দুই বাহু তোলে, কারণ তখনই আমি বুঝতে পারলাম একটা অদ্ভুত ব্যাপার। তার একটা হাত ছিল না। যখন সে সেই ভঙ্গি করছিল, তার পোশাকের হাতা গড়িয়ে পড়েছিল। বাম হাতে কিছু ছিল, কিন্তু ডান হাতে ছিল শুধু একটা গিঁটযুক্ত বিকৃতি গোছের খোলা দণ্ড। বাকি সব কিছুতে সে এতটাই স্বাভাবিক ছিল, এবং তাকে পরিষ্কারভাবে দেখছিলাম ও শুনেছিলাম যে আমার মনে হচ্ছিল সে হয়তো স্যার ডমিনিকের কোনো ভারতীয় কর্মচারী, হয়তো কিছু খুঁজতে এসেছিল। কেবল তার হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়াটাই আমাকে চমকে দিল। তবুও আমি সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে একটা মোমবাতি জ্বালালাম এবং ঘরটা ভালো করে খুঁজে দেখলাম। কোনো প্রমাণই পেলাম না যে সে ঘরে ছিল। তখন আমি নিজেই মেনে নিতে বাধ্য হলাম এই ঘটনার প্রকৃতির নিয়ম ব্যাখ্যা করা সম্ভব নয়। পরের সারা রাত আমি আর ঘুমোতে পারিনি, কিন্তু তেমন আর কিছু ঘটেও না। আমি সাধারণত খুব সকালে ঘুম থেকে উঠি, কিন্তু আমার কাকা আরও আগেই উঠেছিলেন। আমি তাকে বাড়ির পাশে লনের উপর হাঁটতে দেখলাম। আমাকে দেখেই তিনি আমার দিকে ছুটে এলেন, যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কি বলো, দেখেছো ওকে? তিনি উত্তেজিত কণ্ঠে চিৎকার করলেন। হ্যাঁ, একজন ভারতীয়, যার একটি হাত নেই, আমি জবাব দিলাম। ঠিক তাই। হ্যাঁ, আমি দেখেছি। তারপর আমি সব কিছু তাকে বললাম। আমার কথাগুলো শেষ হওয়ার পর তিনি আমাকে তার স্টাডি ঘরে নিয়ে গেলেন। আমাদের এখনো না শোতার আগে কিছুটা সময় আছে, এতেই আমি তোমাকে পুরো ঘটনার ব্যাখ্যা দিতে পারবো, যতটুকু আমি নিজে বুঝি, কারণ ব্যাপারটা আসলে বোধগম্যতার বাইরে। প্রথমেই বলি, গত 4 বছর ধরে আমি একটাও রাত কাটাইতে পারিনি, না বোম্বেতে, না জাহাজে, না ইংল্যান্ডে। যখন এই লোকটা এসে আমার ঘুম ভাঙায়নি। সব সময় একই কায়দা। সে আমার বিছানার পাশে এসে আমাকে কাঁধ ধরে টেনে তুলে, তারপর আমার ঘর থেকে ল্যাবরেটরিতে যায়, বোতলের সারি ধরে হাঁটে, আর তারপর অদৃশ্য হয়ে যায়। 1000 বার সে এই এক কাণ্ড করেছে। আমি জিজ্ঞেস করলাম, তা সে কি চায়? সে চায় তার হাত ফিরে পেতে। তার হাত? হ্যাঁ, ঘটনাটা ঘটেছিল এইভাবে। 10 বছর আগে আমাকে পেশোয়ারের একটি পরামর্শের জন্য ডাকা হয়েছিল, এবং সেখানে আমি একটি আফগান কাফেলার সঙ্গে ভ্রমণরত এক স্থানীয় লোকের হাত দেখতে বলি। লোকটা ছিল এক পাহাড়ি উপজাতি থেকে, সম্ভবত কাফিরিস্তান পেরিয়ে কোনো অজানা অঞ্চল থেকে এসেছিল। সেই বিকৃত পশতু ভাষায় কথা বলেছিল, আর আমি খুব কষ্টে বুঝতে পেরেছিলাম সে হাতের এক মেটাকার্পাল জয়েন্টে এক ধরনের নরম গাঁটে ভুগছিল, যেটা ছিল সারকোমা জাতীয় টিউমার। আমি বুঝিয়ে বললাম হাত কেটে না ফেললে সে বাঁচবে না। অনেক বুঝিয়ে বলার পর সে রাজি হয়, এবং যখন অপারেশন শেষ হয় সে জানতে চাইলো আমার পারিশ্রমিক কত হবে। লোকটা ছিল প্রায় ভিখারির মতো, তাই পারিশ্রমিকের প্রশ্নই উঠতো না। তবুও আমি মজা করে বললাম, আমার ফিটা হবে তোমার হাতটা, কারণ আমি
সেটা আমার রোগ সংগ্রহে রাখতে চাচ্ছিলাম। সে এই প্রস্তাবে একেবারে কেঁপে ওঠে, জানালো তার ধর্ম অনুযায়ী মৃত্যুর পরে শরীরের প্রত্যেকটি অংশ একত্রিত থাকা জরুরি, তবেই আত্মা পূর্ণতা পাবে। আপনি জানেন, এই বিশ্বাস খুব পুরনো। মিশরীয় মমিগুলোর পেছনেও এমন ধারণা ছিল। আমি বললাম, তোমার হাত তো এখন কাটা হয়ে গেছে, তুমি কিভাবে এটা সংরক্ষণ করবে? ওই ভিজিয়ে রাখবো আর সঙ্গেও নিয়ে যাব। আমি বললাম, আমার কাছে থাকলে হয়তো সেটি আরো ভালোভাবে সংরক্ষিত থাকবে। আমি বোঝালাম আমি সেটা যত্ন করে রাখবো। তখন সে রাজি হয়ে গেল। কিন্তু কিন্তু সাহেব, মনে রেখো, আমি মরার পর এটা ফেরত নিতে কিন্তু আমি আসবো। আমি তখন শুধু হেসে বললাম, আর ওটাই ছিল শেষ কথা। আমি পরে আমার কাজে ফিরে যাই, আর সে সম্ভবত আফগানিস্তানে ফিরে যায়। যা হোক, যেমনটা গত রাতে বলেছিলাম, আমার বোম্বের বাড়িতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বাড়ির অর্ধেকটাই পুড়ে যায়, আর আমার প্যাথোলজিক্যাল সংগ্রহও তার মধ্যে অধিকাংশই ধ্বংস হয়ে যায়। এখন যা দেখছো সেগুলো ওই দুর্যোগ থেকে বেঁচে যাওয়া কিছু নমুনা মাত্র। পাহাড়ি লোকটার হাতটিও সেই আগুনে পুড়ে যায়। তখন বিষয়টিকে আমি তেমন গুরুত্ব দিইনি। তা ঘটেছিল 6 বছর আগে। 4 বছর আগে, অর্থাৎ আগুন লাগার 2 বছর পর, এক রাতে আমি ঘুম থেকে উঠে দেখি কেউ আমার জামার হাতা ধরে টানছে। আমি ভাবলাম আমার প্রিয় কুকুরটা হয়তো আমাকে জাগাতে এসেছে, কিন্তু তখন আমি দেখলাম সে আমার সেই পুরনো ভারতীয় রোগী গায়ে সেই লম্বা ধূসর পোশাক, যা তার জাতির ঐতিহ্য। সে তার কাটা হাতটা দেখাচ্ছিল, আঙুলবিহীন গাঁটযুক্ত মোচা দণ্ডটা, আর আমার দিকে হতাশ ভাবে তাকাচ্ছিল। এরপর সে ধীরে ধীরে বোতলগুলোর দিকে গেলেও তখনও আমি আমার রুমেই সেগুলো রাখতাম। প্রতিটা বোতল খুঁটে খুঁটে দেখলো, তারপর রাত ভরে হাত উঁচু করলো এবং অদৃশ্য হয়ে গেল। আমি বুঝতে পারলাম সে তখনই মারা গেছে এবং এসেছিল তার কথা অনুযায়ী হাতটা ফেরত নিতে। এই হলো পুরো ঘটনা, ডক্টর হার্ডেকার। 4 বছর ধরে প্রতি রাতেই সে এসে এই একই কাজ করে গেছে। ঘটনাটি দেখতে সরল, কিন্তু সে আমাকে এমন ভাবে নিঃশেষ করে দিয়েছে, যেমন জল পাথরের উপর টুপ টুপ করে পড়তে পড়তে পাথরকে গর্ত করে দেয়। এটা আমার ঘুম কেড়ে নিয়েছে, আমাকে ধ্বংস করে ফেলেছে। আমার স্ত্রীর জীবনটাও যেন চোখের সামনে ঝরে যেতে দেখছিলাম আমি। তবে এখন তোমার অভিজ্ঞতা আমাদের কাছে এক উপকার নিয়ে এসেছে। অন্তত আমরা জানি আমরা পাগল হয়ে যাচ্ছি না। এই কাহিনী এত অবিশ্বাস্য মনে হতে পারে যে মাঝে মধ্যে আমি নিজেই আমার মানসিক ভারসাম্য নিয়ে সন্দেহ করতাম, বললেন স্যার ডমিনিক। খাবার ঘন্টা বেজে উঠল। আমার কাকা বললেন তার স্ত্রী নিশ্চয়ই অধীর হয়ে অপেক্ষা করছেন আমার রাতের অভিজ্ঞতা শোনার জন্য। তিনি বললেন, তুমি আমাদের খুব বড় একটা উপকার করেছো প্রিয় ভ্রাতুষ্পুত্র। কেউ আমাদের দুঃখ এক রাতের জন্য ভাগ করে নিলে সেটা আমাদের ভার কিছুটা হলেও কমে, আর সেটা আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। এই সেই আশ্চর্য কাহিনী যা স্যার ডমিনিক আমাকে জানালেন। একটি কাহিনী যা অনেকের কাছে হতে পারে হাস্যকর বা অবিশ্বাস্য, কিন্তু আমার গত রাতের অভিজ্ঞতা এবং অতিপ্রাকৃত বিষয়ে পূর্বজ্ঞান বিবেচনা করলে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম। আমি এই ঘটনার ওপর গভীরভাবে চিন্তা করলাম এবং আমার পাঠ্য ও অভিজ্ঞতার সব জ্ঞান একত্রে প্রয়োগ করে দেখার চেষ্টা করলাম। খাওয়ার পর আমি আমার কাকা ও কাকিকে চমকে দিয়ে জানিয়ে দিলাম যে আমি পরবর্তী ট্রেনেই লন্ডন যাচ্ছি। প্রিয় ডাক্তার, স্যার ডমিনিক দুঃখিতভাবে বললেন, আমি মনে করছি আমি যেন একজন আতিথেয়তার নিয়ম ভেঙে ফেলেছি। এত বড় একটা ঝামেলা তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে তোমার উচিত ছিল না এই বোঝা নেওয়া।
না না, আমি আসলে ঠিক কারণেই লন্ডন যাচ্ছি, আমি উত্তর দিলাম। তবে আপনি ভুল বুঝছেন যদি ভাবেন গত রাতের অভিজ্ঞতা আমার কাছে ভয়ঙ্কর ছিল। না, বরং আমি আবারও একটি রাত কাটাতে চাই আপনার ল্যাবরেটরিতে, যদি আপনি অনুমতি দেন। আমি সেই আগন্তুককে আরেকবার দেখতে চাই। আমার কাকা অত্যন্ত আগ্রহ নিয়ে জানতে চাইলেন আমি ঠিক কী করতে চলেছি, কিন্তু আমি তাকে কিছুই বললাম না, কারণ মিথ্যে আশার জন্ম আমি তাকে দিতে চাইনি। দুপুরের পর আমি আমার নিজস্ব চেম্বারে ফিরে এলাম এবং অকিউলিটিজম বিষয়ে সম্প্রতি পড়া একটি বইয়ের নির্দিষ্ট অনুচ্ছেদ খুঁজে বের করলাম, যা আমার মনে গেঁথে গিয়েছিল। তাতে লেখা ছিল, যেসব আত্মা পৃথিবীতে আবদ্ধ হয়ে পড়ে তাদের মৃত্যুর সময় কোনো প্রবল আকাঙ্ক্ষা বা আবেগ থাকলে সেটাই তাদের দেহ ছাড়ার পরেও সেই জগতে আটকে রাখে। তারা এক ধরনের জলে স্থলে চলা প্রাণীর মতন এই জীবন আর পরজীবনের মাঝে ঘুরপাক খায়। এই আবেগ হতে পারে লোভ, প্রতিশোধ, উদ্বেগ, ভালোবাসা বা করুণা। বেশিরভাগ সময়ই এটি একটি অসমাপ্ত ইচ্ছার ফল। সেই ইচ্ছা যদি পূর্ণ হয় তাহলে আত্মার পৃথিবীমুখী টান কেটে যায়। কিছু ক্ষেত্রে একটি যুক্তিসঙ্গত কম্প্রোমাইজ করেও আত্মাকে মুক্তি দেওয়া যায়। এই শেষ লাইনটাই সকালে বারবার পড়ে যাচ্ছিলাম। আর রিজনেবল কম্প্রোমাইজ এফেক্টেড, সেটা আমি আবার যাচাই করলাম বইয়ের আসল অনুচ্ছেদ থেকে। বাস্তবিক চুক্তি বা প্রতিশোধ এখন আর সম্ভব ছিল না, কিন্তু গ্রহণযোগ্য বিকল্প ব্যবস্থা। আমি দ্রুত রওনা দিলাম লন্ডনের শ্যাডওয়েল সিমেন্ট হসপিটালের দিকে, যেখানে আমার অতি পুরনো বন্ধু জ্যাক হিউয়েট হাউস সার্জন হিসেবে কাজ করতেন। তাকে কিছু না বুঝিয়ে আমি জানালাম আমার কি দরকার। একজন বাদামি চামড়ার মানুষের কাটা হাত। সে বিস্ময়ে বলল, কি করবে এটা দিয়ে? এখনই কিছু বলতে পারছি না, কিন্তু পরে একদিন সব বলবো। আমি জানি তোর ওয়ার্ডে অনেক ভারতীয় রোগী থাকে। তা তো ঠিক, কিন্তু একটা পুরো হাত। সে কিছুক্ষণ চিন্তা করলো, তারপর একটি বেল টিপল। ট্রাভার্স, সে বলল এক ছাত্র প্রেসারকে। গতকাল ইস্ট ইন্ডিয়া ডকে সেই লাস্কার নাবিকের হাত দুটি কি হলো, যে স্টিম উইঞ্চে আটকে গিয়ে দুটোই হারিয়েছিল? ওগুলো তো স্যার এখন পোস্টমর্টেম ঘরেই আছে। তাহলে একটি হাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে ভালো করে প্যাক করে দাও ডক্টর হার্ডেকার। এবং সেইভাবেই আমি দিনের শেষে আবার রডেনহার্স্টে ফিরে এলাম, হাতে একটি নতুন হাত। আমি তখনও স্যার ডমিনিককে কিছু বলিনি। সেদিন রাতেও আমি ল্যাবরেটরিতে ঘুমোলাম, আর সেই নতুন বাদামি হাতটি কাঁচের জারে ভরে আমার বিছানার মাথার দিকে রেখে দিলাম। আমি এতটাই উত্তেজিত ছিলাম আমার এই পরীক্ষার সম্ভাব্য ফল নিয়ে যে ঘুমানোর অসম্ভব হয়ে দাঁড়ালো। আমি বিছানার পাশে একটি আবৃত বাতি জ্বালিয়ে বসে রইলাম এবং ধৈর্য সহকারে আমার সেই অদ্ভুত দর্শনার্থীর জন্য অপেক্ষা করতে থাকলাম। এইবার আমি তাকে একদম শুরু থেকেই স্পষ্ট দেখতে পেলাম। তিনি দরজার কাছে আবছাভাবে হাজির হলেন, কয়েক সেকেন্ডের জন্য কুয়াশার মতো, তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে হতে জীবন্ত মানুষের রূপ নিলেন। তার পায়ে ছিল হিলাবিহীন স্লিপার, যা তার হাঁটার সময় হওয়া সেই ধীর ঝিমঝিমে শব্দর ব্যাখ্যা দিচ্ছিল। আগের রাতের মতো তিনি ধীরে ধীরে বোতলের সারির দিকে এগিয়ে গেলেন। এবার তিনি সেই বোতলের সামনে এসে দাঁড়ালেন যেখানে আমি লাস্কার লোকটার হাতটি রেখেছিলাম। তিনি কাঁপতে কাঁপতে সেটি তুলে নিলেন, আগ্রহ ভরে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলেন। তারপর হঠাৎ করে তার মুখ বিকৃত হয়ে গেল রাগে ও হতাশায়। তিনি সেটি সজোরে মেঝেতে ছুঁড়ে মারলেন। একটা প্রচণ্ড শব্দে কাঁচের জার ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেল, আর সেই বাদামি হাতটি মেঝের উপরে ছিটকে পড়ল। যখন আমি মাথা তুলে তাকালাম তখন দেখি সেই কাটা হাতের ভারতীয় লোকটা উধাও। এক মুহূর্ত পর দরজা খুলে গেল আর স্যার ডমিনিক ঘরে দৌড়ে এলেন। তুমি ঠিক আছো তো? তিনি আতঙ্কের স্বরে চিৎকার করলেন, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু ভীষণ হতাশ। তিনি বিস্ময়ে তাকালেন মেঝের ছিন্ন কাঁচের দিকে এবং সেই বাদামি হাতটির দিকে, যা এখন নিঃশব্দে পড়ে রয়েছে। হে ভগবান, তিনি বললেন, এটা আবার কি? আমি তাকে আমার ধারণা বললাম এবং জানালাম যে আমি ভেবেছিলাম বিকল্প হাত দিয়ে আত্মাকে সন্তুষ্ট করা সম্ভব হবে। তিনি মনোযোগ দিয়ে সব শুনলেন, তারপর মাথা নাড়লেন।
ভাবনাটা খুব ভালো ছিল, তবে আমার মনে হচ্ছে আমার দুর্ভোগ এত সহজে শেষ হবে না। তবে আমি একবার একটি সিদ্ধান্ত নিয়েছি, তুমি আর কখনো এই ঘরে রাত কাটাবে না, কোনো কারণেই না। আমি যখন সেই শব্দটা শুনলাম তখন মনে হচ্ছিল তুমি হয়তো আহত হয়েছো। সে মুহূর্তের যন্ত্রণাই আমার সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছিল। আমি আর এমনটা মেনে নিতে পারি না। তবুও তিনি আমাকে অনুমতি দিলেন সেই রাতটা ঘরেই কাটাতে। আমি সেখানে শুয়ে শুয়ে নিজের ব্যর্থতার কথা ভেবে কষ্ট পাচ্ছিলাম। সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিলাম না কিছুই। ভোরের আলোর ফোটার সঙ্গে সঙ্গে আমি আবার সেই লাস্কারের হাতটি মেঝেতে পড়ে থাকতে দেখলাম, যা আমার ব্যর্থতার সাক্ষ্যস্বরূপ। আমি সেটা হাতে তুলে নিলাম। হঠাৎ আমার মাথায় বিদ্যুৎ গতিতে একটা চিন্তা ছুটে এলো। একটা প্রবল উত্তেজনায় আমার শরীর কেঁপে উঠল। আমি হাতটি উল্টে পাল্টে দেখলাম। হ্যাঁ, এটি তো ভুল ছিল, হাতটি ছিল বাম হাত। প্রথম ট্রেন ধরেই আমি আবার রওনা দিলাম লন্ডনের উদ্দেশ্যে এবং সরাসরি পৌঁছে গেলাম শ্যাডওয়েল সিমেন্ট হসপিটালে। আমার মনে পড়ে গেল লাস্কার লোকটির উভয় হাতই কাটা হয়েছিল, কিন্তু সবচেয়ে বড় আতঙ্ক ছিল যদি সেই প্রয়োজনীয় হাতটি ইতিমধ্যেই দাহ করে ফেলা হয়ে থাকে। তবে আমার উৎকণ্ঠার অবসান তাড়াতাড়িই হলো। হাসপাতালে পোস্টমর্টম রুমে সেটি এখনও সংরক্ষিত অবস্থায় ছিল। সেদিন সন্ধ্যের পর আমি আবার ফিরে এলাম রডেনহার্স্টে, একেবারে নিশ্চিন্ত মনে, কারণ এবার সঠিক হাতটি অর্থাৎ ডান হাতটি আমার কাছে ছিল। কিন্তু স্যার ডমিনিক আর আমাকে ল্যাবরেটরিতে ঘুমানোর অনুমতি দিলেন না। আমি অনেক অনুরোধ করলাম, তবুও তিনি রাজি হলেন না। তার আতিথেয়তা বোধ এবং আমার নিরাপত্তার উদ্বেগ তাকে অনড় করে রেখেছিল। তাই আমি আগের রাতের মতো একইভাবে সেই ডান হাতটি একটি কাঁচের জারে রেখে এলাম ল্যাবরেটরির এক কোণে, ঠিক যেভাবে আগের রাতে বাম হাতটি রেখেছিলাম। আমি নিজে ঘুমোতে গেলাম বাড়ির আরেকটি স্বস্তিদায়ক শোবার ঘরে, যা ল্যাবরেটরি থেকে কিছুটা দূরে। তবে এবারও ঘুম আমাকে পুরোপুরি শান্তি দেয়নি। মধ্যরাতে আমার কাকা হঠাৎ আমার ঘরে ঢুকে পড়লেন, হাতে একটি ল্যাম্প। তার বিশাল হাড্ডিসার দেহ একটি ঢিলেঢালা গাউন পরে ঢাকা ছিল, আর তার উপস্থিতি দেখলে দুর্বল স্নায়ুর মানুষ ভয় পেতে বাধ্য। কিন্তু তার থেকেও আশ্চর্য ছিল তার মুখের অভিব্যক্তি। তিনি যেন 20 বছর তরুণ হয়ে গেছেন। চোখে উজ্জ্বল দীপ্তি, মুখে ছিল বিজয়ের হাসি। তিনি উচ্ছ্বাস ভরে বললেন, আমরা পেরেছি, আমরা সফল হয়েছি। আমি ঘুম ঘুম চোখে তাকিয়েছিলাম তার দিকে, কিন্তু তার পরের কথাগুলো আমার চোখ থেকে ঘুম একেবারে কেড়ে নিল। আমরা ওকে মুক্ত করেছি। প্রিয় হার্ডেকার, আমি তোমার কাছে চিরঋণী হয়ে গেলাম। আমি এই জীবনে আর কোনো মানুষের কাছে এতটা ঋণী হইনি। কিভাবে আমি তোমার ঋণ শোধ করব সেটাই বুঝে উঠতে পারছি না। তুমি কি বলতে চাও সবকিছু ঠিক হয়ে গেছে? একদম ঠিক। আমি জানি তুমি কিছু মনে করবে না। এই আনন্দের খবর শোনাতে এসেছি বলে তোমাকে ঘুম থেকে তুললাম। না, মনে করব না, একদমই না। কিন্তু তুমি এত নিশ্চিত হলে কিভাবে? তিনি এসে আমার বিছানার পাশে বসলেন। তোমাকে বলি, তুমি তো জানো সেই লোকটা প্রতি রাতে নির্দিষ্ট সময়ে এসে আমাকে জাগিয়ে তুলতো। আজ রাতেও সে এলো, তবে এবার আগের চেয়ে বেশি আক্রোশে। সম্ভবত আগের রাতের হতাশা তার রাগ আরো বাড়িয়েছিল। সে আমার দিকে একবার রাগ ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখলো, তারপর গেল বোতলগুলোর দিকে, যেমনটা সবসময় যায়। কিন্তু তারপর একটা ব্যাপার ঘটলো। প্রথমবারের মতো সে আবার ফিরে এলো আমার ঘরে। উত্তেজনার কারণে স্যার ডমিনিক হোল্ডেন বাকি ঘটনাটি বর্ণনা করতে পারেননি, কিন্তু আমি আমার অনুমান থেকে এটি লিখছি যাতে আমার পাঠকরা বুঝতে পারেন ঠিক কী ঘটেছিল। প্রথমে সে হাসছিল, স্যার ডমিনিক চাঁদের আলোয় দেখতে পেলেন তার সাদা দাঁতের ঝিলিক।
সে তার বিছানার পায়ে এসে দাঁড়ালো। তারপর 3 বার সেই পূর্বাঞ্চলে বিশেষ সালাম করল, যেটা ওদের চূড়ান্ত বিদায়ের ভঙ্গি। তৃতীয়বার সে 2 হাত মাথার উপর তুলল, তারপর অদৃশ্য হয়ে গেল চিরতরে। এই হলো সেই অদ্ভুত অভিজ্ঞতা যার মাধ্যমে আমি আমার বিখ্যাত কাকার স্নেহ ও কৃতজ্ঞতা অর্জন করি। ভারতের খ্যাতিমান সার্জন স্যার ডমিনিক হোল্ডেন, তিনি যা আশা করেছিলেন ঠিক তাই বাস্তবেও ঘটল। আর কখনো সেই অশান্ত আত্মা তার দরজায় কড়া নাড়েনি, আর কোনো রাত ভেঙে ওঠেনি তার আতঙ্কে। সেই বাদামি হাতও চিরতরে হারিয়ে গেল, কারণ যার জন্য সে ফিরছিল সে আজ পূর্ণ হয়েছে। শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েল রচিত দ্য ব্রাউন হ্যান্ড। গল্প পাঠ ও ট্র্যাভিসের ভূমিকায় শক্তিক দে, স্যার ডমিনিক হোল্ডেনের ভূমিকায় রোহিত দত্ত, অন্যান্য চরিত্রে শ্যামল চক্রবর্তী ও স্বাগত বাসু, সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় শক্তিক দে, পোস্টার ডিজাইন স্বাগত বাসু। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।